ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। ষোড়শী সে কাছে পিঠে ছিল, এগিয়ে এসে শোধালো, জি আপু। তোমরা কি একটু খেয়ে নিও, তীরা ও আকাশকেও দিও। কিন্তু কেন? শুনলে না, আয়াত ভাই আজকে ডিস্টার্ব করতে মানা করেছে। কাল আবার খাবে না, কারণ একদিন পুরনো কিছু খান না। এত কষ্ট করে বানালেন আপনি? তাই কি? উর্মির কথাতে এক ধরনের খারাপ লাগা ছিল। ষোড়শীর ভীষণ কষ্ট হলো। সে কেকের সব থেকে সুন্দর এক পেজ সরিয়ে রাখলো আলাদা। আয়াত দীর্ঘ সময় ধরে ফোনের স্ক্রিন পানে তাকিয়ে আছে। আজ সকালেও এখানে বড় অ্যামাউন্টের টাকার পরিমাণ দেখিয়েছে, অথচ এখন শূন্য সবকিছু। এভাবে অল্প সময়ে জিতিয়ে হারিয়ে ফেলার অভিজ্ঞতা তার জন্য নতুন। এছাড়া অন্যদিকে মানুষকেও চিনতে পারল সে। এখন গভীর রাত, আজকে হালকা বৃষ্টি হয়েছে। জানালার পর্দাগুলো সমহিমাতে উঠছে। এহেন সময় দরজায় শব্দ হলো। আয়াত বিরক্ত হলো। সে তো না করেছিল কাউকে আসতে, তবে কয়েকবার করাঘাত হওয়ার শব্দে এগিয়ে এসে দরজা খুলে দিল। সামনে ষোড়শী দাঁড়িয়ে আছে। মেয়েটার মুখে 120 ভোল্ট পাওয়ারের হাসি। আয়াত গম্ভীর হয়ে পড়ল, ইদানিং কি তোমার জীবন শুধু আমাকে কেন্দ্র করে ঘুরে ষোড়শী? আমি বলেছিলাম কেউ যেন না আসে। আপনার জন্য কেক এনেছি। জানেন উর্মি আপু কত কষ্ট করে তৈরি করেছে? খাবো না। ষোড়শী নাচরবান্দার মতন রুমে প্রবেশ করে ডিভানে বসল। আয়াত ভ্রু কুচকালো। মেয়েটা যে যাবে না সেটা ভালো মতন বুঝল। প্লেটের ওপর থেকে ঢাকনা সরিয়ে আঙুল দিয়ে একটু কেক মুখে দিল। চোখ বন্ধ করে তৃপ্তি নিয়ে বলল, এত সুন্দর কেক আমি আগে খাইনি। আয়াত ভাই আপনার উচিত এটা খেয়ে উর্মি আপুকে গিফট দেয়া। তুমি কোর চামচা? যাই বলেন, রাগ করব না। দেখি আরেকটু খেয়ে। ষোড়শী আরেকটু কেক মুখে দিল, কিন্তু এতে বাঁধল বিপত্তি। কেকটা আসলেও মজা। সে তখন খায়নি। ষোড়শী নিজেকে থামাতে পারল না, অনেকটা খেয়ে ফেলল। আয়াত ভাই খাবেন না। উর্মি আপুর সব ভালোবাসা আমি খেয়ে ফেললাম। ষোড়শী পুনরায় খেতে যাবে, তার পূর্বে আয়াত দ্রুত তার কাছে এসে হাতটা ধরে ফেলল। চোখে চোখ রেখে বলল, উর্মির ভালোবাসা তুমি কেন খাবে? ষোড়শী বিদ্রুপ করে বলল, বাবা, এত পজিটিভনেস। অবশ্যই। ষোড়শীর মুখটা তেতো হয়ে এলো। সে তবুও মুখে হাসি মেখে বলল, আপনি খাবেন না তাহলে আমি অবশ্যই খাবো। সে আবার মুখে দিতে নিলে আয়াত হাতটা নিজের দিকে টেনে নিল। কোনো প্রকার সতর্কবার্তা ছাড়া নরম ক্রিমে ঠোঁট ছোঁয়ালো। মিষ্টি স্বাদ মুখে যেতেই বুঝতে পারল ষোড়শী কাঁপছে। সে গভীর সুরে বলল, কি হয়েছে? আমি এই আঙুল একটু আগেই মুখে দিয়েছিলাম, আর আপনার ঠোঁটে আমার ত্বকে। সরি ষোড়শী। অঘটন বুঝতে পেরে ছেড়ে দিল আয়াত। অপ্রস্তুত ভঙ্গিতে বলল, এটা কি হলো? শুধু মেয়েদিকে সম্মান করে ছেড়ে দিলাম। যদি এখানে কোনো ছেলে হতো তাহলে একেবারে বাবার নাম ভুলিয়ে দিতাম এখন। মেয়েটা তৎক্ষণাৎ দৌড়ে পালিয়ে গেল। রুমে এসে হাঁপাতে লাগলো সে। হাতটা ভীষণ কাঁপছে তার। চোখের সামনে মেলে ধরে মনে মনে সে বলল, মেয়েটার হাত উল্টো দিকে করে মুচড়ে ধরেছে আয়াত। প্রচণ্ড রাগে রক্তিম হয়ে উঠেছে সে। পুনরায় রেগে বলল, আমি আমার মায়ের ভীষণ এক ভদ্র ছেলে। তো এরপর থেকে সরে দেখানোর আগে 10 বার ভাববে। কারিশমার হাতখানা ছেড়ে দিল আয়াত। এই মেয়েটা তার অফিসে মাস তিনেক আগে এসেছে। পোশাক বড্ড উগ্র। অনেকবার আয়াতকে অযাচিত স্পর্শ করতে গিয়েছে,
কিন্তু আজ যেন সব সীমা অতিক্রম করে গেছে। সকালে অফিসে ঢুকতেই কারিশমা আবারও ইচ্ছাকৃতভাবে আয়াদের সামনে এসে দাঁড়ায়। আজ তার পোশাক আরও বেশি বেপরোয়া। গভীর গলায় বলল, বস, আমি কিন্তু আপনাকে খুব পছন্দ করি। আয়াত বিরক্তিতে ঠোঁট চেপে ধরে ঠান্ডা গলায় বলল, কারিশমা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। কারিশমা হাসল, উপভোগ করেই বলল, আপনি কি সত্যি এত ভদ্র, নাকি মেয়েদের সামনে শুধু মুখোশ পরে থাকেন? এইবার আয়াদের ধৈর্য একেবারে শেষ। শক্ত হাতে তার কবজি চেপে ধরে আয়াত ফিসফিস করে বলল, ভদ্রতা তখনও রাখি যখন কেউ তার যোগ্য হয়। তুমি সীমা পার করেছো কারিশমা, এবার ফল ভোগ করবে। এখানে কাজ করতে এসছো, খেলতে না। তোমার যদি অফিসের নিয়ম বোঝার সময় না থাকে তাহলে বেরিয়ে যাও। কিন্তু মেয়েটা যেন আরো নাছোড়বান্দা। আয়াতকে পুনরায় স্পর্শ করতে গেলে হাত মুচড়ে সাবধানবাণী দিল। রাগে মনে হচ্ছে মেয়েটাকে সে কয়েকটা চড় দিলে শান্তি পেত। আয়াত পকেট থেকে রুমাল বের করে হাতে ঘষতে ঘষতে বলল, এখানে তোমার আর জায়গা নেই। এই মুহূর্তে রেজিগনেশন জমা দাও, তাহলে আমি বাধ্য হব কঠোর সিদ্ধান্ত নিতে। লিভ। মেয়েটা চলে গেলে লম্বা শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো সে। তৎক্ষণাৎ ফোনে কল এলো। ষোড়শীর নাম্বারটা ভেসে উঠল। রিসিভ করে অনেকটা কটু স্বরে বলল, কি হচ্ছে তোমার? এমন ধমকের স্বরে গলায় চমকে গেল ষোড়শী। খানিকটা মিনমিন করে বলল, আপনি কোথায়? আমার শ্বশুর বাড়ি। আপনি বিয়ে করলেন কবে? আজকে, এই তো সকাল 10:30 আপনি কি আমার সাথে মজা করছেন? একদম না। তুমি কি আমার বেআইন, আমার বন্ধু? না তো, ঢং করো না। কেন কল করেছে সেটা বলো। একটা দরকার ছিল আমার। আপনি কি একটু নিউ মার্কেট আসতে পারবেন? না। সংক্ষিপ্ত জবাব দিয়ে আয়াত ফোন রেখে দিল। ষোড়শীর ভীষণ খারাপ লাগলো। বাড়িতে কেউ নেই দেখে তাকে বলেছিল, অথচ ছেলেটা এভাবে অপমান করলো। চোখের কার্নিশ ভরে এলো তার। একটু আগে সে দেখেছে উর্মির সাথে কলে কত হেসে হেসে কথা বলছিল, অথচ ষোড়শী সত্যি দরকার ছিল। তার আর দেওয়া একটা সোনার চেন ভেঙে গেছিল। সেটা গতকাল মাহমুদার দোকানে দিয়ে এসেছিল ঠিক করতে। ওদিকে একা যেতে পারবে না ষোড়শী। সে ভীষণ ভীতু। আবার কিনা সোনা নিয়ে চলাফেরা করবে। তার মুখ দেখে চোরেরা বলতে পারবে যে সাথে স্বর্ণ আছে। নিচ থেকে যখন জহুরা তার নামে ধরে ডাকলো, সিক্ত চোখটা মুছে সে নিচে নেমে গেল। এই বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে। তোর বাবার বাড়ি না যে সারাদিন বসে থাকবি। সারাদিন নে, এখন মটরগুলো ভেজে দে তো। জোহরার তিক্ত কথাটা খুব গায়ে লাগলো ষোড়শীর। সে তো ভাতের অভাবে এই বাড়িতে এসে পড়ে রয়নি। তাছাড়া এটা তার চাচার বাড়ি, তার কেন কাজ করে খেতে হবে? খাওয়া কি এত বড় নাকি? কিন্তু সে স্বভাবসুলভ নিশ্চুপ থাকার সিদ্ধান্ত নিল। জোহরার দেখানো মটরশুঁটির থালাটা হাতে নিয়ে একপাশে বসলো। জোহরা আয়েশ করে পান চিবোচ্ছে। পাশে রিক্তা বসে কারোর সাথে ফোনে কথা বলছিল। হেসে রেখে দিয়ে জোহরার উদ্দেশ্যে বলল, বুঝলে ফুফু, উর্মির জন্য ভালো একটা বিয়ে এসেছে। ছেলে লন্ডন থাকে, মাসে অনেক টাকা ইনকাম করে। আমি ভাবছি একবার দেখে যাক। জোহরা দীর্ঘশ্বাস ফেলে বলল, সে তুমি দেখাইতেই পারো, কিন্তু চোখের সামনে তোমার এত সুন্দর বোন ছেলে থাকতে বাইরে কেন? মানুষ বাইরে খুঁজে চলছে, আমি তা বুঝি না। আয়াদের কথা বলছেন? কিন্তু কিন্তু কি? তুমি কি দেখোনি দুজনের মধ্যে কত ভালো মিল? দূরে বসে থাকা ষোড়শী হৃদয়ে হঠাৎ কেউ যেন আঘাত করল। কেন এমন হচ্ছে তার সাথে? আয়াত অন্য কাউকে বিয়ে করলে তার কি? সে পছন্দ করত এক সময়, কিন্তু সেদিনের পর থেকে তো দূরে দূরে থাকে। তবে এত কেন কষ্ট হচ্ছে? ষোড়শী তাড়াতাড়ি মুখ নিচু করে ফেলল, যেন কেউ তার চোখের ভাষা পড়ে না ফেলে। মটরশুঁটি বাঁচতে থাকা হাতটা থমকে গেলেও নিজেকে সামনে নিল সে। কিন্তু মনটা বড্ড ভারী হয়ে এলো। সে জোর করেই নিজের মনকে বোঝাতে চাইল আয়াত তার কিছু নয়, কিছু ছিলও না। তবু বুকের ভেতর কেমন একটা চিনচেনে ব্যথা ছড়িয়ে পড়ছে। রিক্তা তখনও কথা চালিয়ে যাচ্ছে, উর্মিও তো পছন্দের বিষয় আছে।
জোহরা হাসল। বেটা মানুষ চট করে বলে না, কিন্তু আমার মনে হয় আয়ানও কিছু অনুভূতি আছে। তাছাড়া উর্মির মতো মেয়ে কে না চায়। ষোড়শী আর সহ্য করতে পারল না, চুপচাপ মটরশুঁটি নামিয়ে রেখে উঠে দাঁড়ালো। কিছু না বলে ভেতরের ঘরে চলে গেল সে। ফোনটা তখন অনবরত বেজে চলেছে। স্ক্রিনে দেখল আয়াদের নাম্বার। ষোড়শীর কেন যেন খুব জেদ হলো মনে। সে রিসিভ করলো না, উল্টো ফোনটা অফ করে দিয়ে বিছানাতে মুখ গুজে শুয়ে রইল। ষোড়শীর ঘুম ভাঙল সন্ধ্যার সময়। পুরো ঘরটা অন্ধকারময় হয়ে আছে। ধীরে ধীরে চোখ খুলল সে। বাইরে সন্ধ্যার আবছা আলো ঘরের ভেতরে ঢুকে বাতাসে একটা শীতল ভাব এনে দিচ্ছে। সে কেমন ঘোরের মধ্যে আছে যেন। মাথাটা ভারী লাগছে। বুকের ভেতর হালকা ব্যথার স্রোত বয়ে যাচ্ছে। চা খাওয়া দরকার। ঘরের জানালা আধ খোলা। সেই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে নরম হলুদ ভাব আলো। ষোড়শী উঠে বসল। হঠাৎ তার চোখে আটকে গেল দরজার কাছে। আয়াত নিশ্চুপ দাঁড়িয়ে আছে, এক হাতে একটা ছোট বাক্স। তার চোখ সবসময়ের মতন কঠিন অথচ শান্ত। ষোড়শী তাকিয়েই থাকলো। কি বলবে বুঝতে পারল না। আয়াত ধীর পায়ে এগিয়ে এলো তার সামনে, এসে দাঁড়ালো। তার দিকে বক্সটা এগিয়ে দিয়ে বলল, এটা নাও। ষোড়শী দ্বিধান্বিত হয়ে হাত বাড়ালো। খুলতেই চকচকে সোনার চেনটা বেরিয়ে এলো। তারার দেওয়া সেই চেন। আপনি কিভাবে? এত ঢং করতে হবে না, আমাকে বললেই হতো। ষোড়শী কিছু বলল না, শুধু তাকিয়ে রইল তার দিকে। আয়াত চেনটা বের করে তার দিকে বাড়িয়ে দিল। পরে নাও, এটাতে তোমাকে মানায় ভালো। ষোড়শী চুপচাপ বসে রইল। মনে হলো হাত কাঁপছে তার। আয়াত ধীরে ধীরে চেনটা নিয়ে তার গলায় পরিয়ে দিল। নরম আলোয় তার চোখের পাতাগুলো কেঁপে উঠল। এত কাছ থেকে আয়াতের শ্বাস নেওয়ার শব্দ শোনা যাচ্ছে। ঠান্ডা আঙুল তার গলার কাছে এক মুহূর্ত স্পর্শ করল, তারপর সরে গেল। ঘরের মধ্যে তখনও নিঃশব্দ ছায়া নেমে রয়েছে। বাতাস কেমন ভারী হয়ে উঠেছে। ষোড়শী নিচু গলায় ফিসফিস করে বলল, আয়াত ভাই, ভালোবাসা কি? কেন বিশেষ কারো আশেপাশে অন্য আরেকজনের সহ্য হয় না? আজ রাতে আমরা সকলে একটা বিয়ের অনুষ্ঠানে যাব। সন্ধ্যার মধ্যে সবাইকে রেডি অবস্থাতে যেন আমি পাই। নড়চড় হলে তার যাওয়ার দরকার নেই। ডাইনিং টেবিলে গম্ভীর মুখে কথাটা বলল সালে। আয়াত বাদে সকলে একবার হলেও তার পানে তাকিয়েছে। মাহমুদা কৌতূহল হয়ে বলল, কার বিয়ে? রহমত সাহেবের ছেলের বিয়ে। আমরা সপরিবার আমন্ত্রিত। আমাদের ফ্যাক্টরি ম্যানেজার। ও, চিনেছি। আচ্ছা, উর্মিও কি আমাদের সাথে যাবে? সালে ঠান্ডা সুরে বলল, কেন যাবে না? অবশ্যই যাবে। এমনকি ষোড়শীও যাবে। কিরে সরিষা, ভালো ড্রেস আছে তো? ষোড়শীকে তার চাচারা অনেক বেশি আদর করে, বিশেষ করে সালে। একে তো সে সবার বড় এবং ভীষণ হাসি ঠাট্টা করা লোক। ভাতিজির নাম ষোড়শী রাখার ক্ষেত্রে ঘোর আপত্তি ছিল। তার ভাষ্যমতে সরিষা শোনায়, কিন্তু হামিদের নামটা ভীষণ পছন্দ হওয়ায় সে রাখে। সেই থেকে সালে তাকে সরিষা বলে ডাকে। হ্যাঁ চাচু, আছে ড্রেস। মাঝখান থেকে তীরা লাফিয়ে উঠে বলল, আমরা তিনজন শাড়ি পরে যাই। আমার কাছে শাড়ি আছে, সুন্দর দেখাবে। অর্মি আপু পরবে। উর্মি হেসে মাথা দুলালেও মাহমুদা থমকে বলল, তোদের আত্মীয়ের বিয়ে, যে শাড়ি পরে যাবি, ভদ্রমতো ড্রেস পরে নিবি। প্লিজ আম্মু। যদি কোনো কেলেঙ্কারি হয়? হবে না তো, প্রমিস। অজ্ঞতা মাহমুদা রাজি হয়ে গেল। তীরা খুশিতে প্লেটের খাবার থাবা দিয়ে মুখে পড়ে নিল। ষোড়শীর হাত ধরে বলল, দ্রুত চল, কোন শাড়ি পরবি? কিন্তু আরে চল তো। ষোড়শীকে টানতে টানতে নিয়ে গেল তীরা। অথচ সে আশা করেছিল আয়াদের সঙ্গে কথা বলবে সে। গতকাল ভালোবাসা কি জিজ্ঞেস করার পর পুরুষটা কোনো জবাব দেয়নি, কিন্তু ষোড়শীর তো শুনতে হবে, এবং সেটা এই পুরুষের কাছ থেকেই। অনেক দ্রুত রুমে চলে এলো তারা।
ষোড়শী তাকিয়ে আছে তীরার পানে। মেয়েটা খুশিতে উচ্ছ্বসিত, মুখে শিশুস্বরূপ উজ্জ্বলতা। শাড়ির প্রসঙ্গে এমন উদ্দীপনা দেখিয়ে সে যেন নিজেদের শৈশবে ফিরে গেছে। ছোটকালে এক বৈশাখের মেলাতে তীরাকে শাড়ি না পরিয়ে দেওয়ায় সে কি কান্না করছিল। শেষে চাচি রাস্তার মধ্যে 3টা চট দিয়ে আদর করেছিল। সে ঘটনা দেখে এত ভয় পেয়েছিল ষোড়শী যে রাস্তার মধ্যে আর কখনো কিছুর জন্য বায়না করেনি। তীরার ওয়ার্ড্রোব খুলতেই রঙিন শাড়িগুলোর আলতো গন্ধ ছড়িয়ে পড়ল পুরো ঘরে। ন্যাপথলিনের মন মাতানো সুগন্ধ প্রাণ ভরে নেয় সে। মৃদু কাপা হাতে একটার পর একটা শাড়ির উপর হাত বোলাতে লাগলো ষোড়শী। জরিকাটা বেনারসি, ঢাকায় মুসলিন, পাতলা সিল্ক, সবকিছুর মাঝেই যেন এক অনির্বচনীয় সৌন্দর্য লুকিয়ে আছে। তীরা হাত নাচিয়ে বলল, এই লালটা দেখ, না হলে নীলটা। উফ, গোলাপিটা পরলে তো আগুন লাগিয়ে দিবি। ষোড়শী স্থির চোখে তাকিয়ে আছে একটা নির্দিষ্ট শাড়ির দিকে। গাঢ় বেগুনি রং, তার গায়ে জরির শুকনো কাজ, যেন সন্ধ্যার মায়াবী আলোতে রাঙানো। সে হাত বাড়িয়ে সেটাই তুলে নিল। তীরা খুশিতে হাততালি দিয়ে উঠল। দারুণ, এটা পরলে তো মনে হবে রাজকন্যা। হ্যাঁ, রাজ্য ছাড়া রাজকন্যা। এবার গোসল করে নে, আমি তোর জন্য ব্লাউজ বের করছি। শাড়িটি একপাশে সরিয়ে রেখে ষোড়শী বাথরুমের দিকে এগিয়ে গেল। পানি গড়িয়ে পড়তে লাগলো তার শরীর বেয়ে। শীতল জল যেন তার সমস্ত সংশয় ধুয়ে দিচ্ছে। চোখ বন্ধ করতেই স্মরণে এলো আয়াদের ওই শীতল গভীর অথচ দুর্বোধ্য চোখ দুটো। মুহূর্তেই মেয়েটা চোখ খুলে ফেলল। তার যে কি হয়েছে কে জানে। তীরা বহু পূর্বে তৈরি হয়ে নিচে নেমে গেছে, শুধু ষোড়শী বাদ আছে। পাছে চাচার থেকে বকা খেতে না হয় তার। দ্রুত সে কাজ করছে। বিকেলের আলো নরম পর্দার উপর পড়ে এক আবছা সোনালি আভা তৈরি করছে পুরো ঘরময় জুড়ে। ষোড়শী আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচল সামলাচ্ছে। গাঢ় বেগুনি রঙের শাড়িতে তার গায়ের রং আরও উজ্জ্বল লাগছে। কোমরের কাছে একটু ঢিলা হয়ে গেছে। সে এক হাতে সেটা ঠিক করতে গিয়ে অন্য হাতে চুলের ক্লিপ ধরে রেখেছে। ঠিক তখনই দরজার পাশে একটা ছায়া পড়ল। দরজা পুরোপুরি বন্ধ ছিল না, তাই সামান্য ধাক্কায় সেটি খুলে গেল। আয়াত ঢুকতে গিয়েই থমকে গেল। তার গা থেকে আসা সুবাস আর ভারী নীরবতা তাকে জানিয়ে দিল যে সে ভুল জায়গায় এসেছে। কিন্তু দৃষ্টি সরানোর আগেই তার চোখ আটকে গেল সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির উপর। ষোড়শী তখনও তাকে খেয়াল করেনি। সে আয়নার সামনে নিজের শাড়ি ঠিক করতে ব্যস্ত। কোমরের কাছে শাড়ির ভাঁজটা সোজা করতে গিয়ে একটু বাঁকতে হলো তাকে। হালকা করে দম নিল আয়াদ। শুভ্র নরম পেটের একপাশ থেকে শাড়ির আঁচল সরে গিয়ে সামান্য ত্বক দেখা যাচ্ছে। আলো পড়ে সেখানে এক ধরনের উজ্জ্বলতা তৈরি করেছে। আয়াদের গলা শুকিয়ে এলো। সে দ্রুত চোখ ফিরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। চোখের পাতা ভারী হয়ে এলো যেন। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। এই মেয়েটাকে সে বহুবার দেখেছে, কিন্তু এইভাবে না, কখনো না। তার বুকের ভিতর কোথাও কিছু চঞ্চল হয়ে উঠল। ঠিক তখনই ষোড়শীর চুল বাঁধতে গিয়ে আয়নায় চোখ ফেলল এবং মুহূর্তেই জমে গেল। ছোটখাটো চিৎকার করে বলল, আপনি এখানে? আয়া দ্রুত চোখ নামিয়ে নিল। মুখ শক্ত হয়ে গেল তার। এক ধরনের অপরাধবোধ কাজ করল মনে। ক্যামেরা নিতে এসেছিলাম, দরজাটা খোলা ছিল। ষোড়শী দ্রুত আঁচল টেনে নিল। তার চোখে ক্ষণিকের জন্য একটা অস্পষ্ট অস্বস্তি ভেসে উঠল, কিন্তু সে কিছু বলল না। আয়াদও পাশে থাকা ক্যামেরা নিয়ে সরে যেতে চাইল, কিন্তু পা যেন আটকে গেছে মেঝেতে। ষোড়শী দারুণ একটা পারফিউম দিয়েছে। এই প্রথমবার মেয়েটার গায়ের ঘ্রাণ তাকে এতটা প্রবলভাবে আঘাত করল, যেন সে কোনো অচেনা সুরের মাঝে পড়ে গেছে। সে ঠোঁট চেপে ধরল, তারপর এক ধাক্কায় দরজা খুলে বেরিয়ে গেল। ঘরের ভেতর ষোড়শী তখনও স্থির দাঁড়িয়েছিল। তার বুকের ধুকধুকানি বাড়ছে। কাঁপা কাঁপা শরীরে বাকিটা তৈরি হয়ে নিচে নেমে এলো। সকলে তৈরি,
মাহমুদা, রিক্তা ও সালে ইতিমধ্যে চলে গেছে। আয়াত আর বাকিদের নিয়ে যাবে। ষোড়শী খেয়াল করলো আয়াত ও উর্মি পাশাপাশি দাঁড়িয়ে আছে। সে একটু হালকা কেশে নিজের উপস্থিতি জানান দিল। আয়াত তার সামনে উর্মি ও তীরাকে দেখে খুব প্রশংসা করল, কিন্তু ষোড়শীর পানে ফিরেও তাকালো না। মেয়েটা খানিকটা মন খারাপ করতে চাইলে আকাশ এসে তার পাশে দাঁড়ালো। দুজনের বয়সের পার্থক্য 3 বছর, কিন্তু ছোট বোন হিসেবে আকাশ ষোড়শীকে খুব স্নেহ করে। মাথায় টোকা দিয়ে বলল, তোকে খুব সুন্দর লাগছে সরিষা। সালেহের মতন আকাশও তাকে সরিষা বলে ডাকে। মৃদু হেসে বলল, থ্যাংক ইউ ভাই। এই সময় তীরা জেদ করলো যে সে ফুল কিনবে। দেরি হয়ে যাবে দেখে আয়াত প্রথমে না করলেও পরে রাজি হলো। গাড়িতে করে ফুলের দোকানে পৌঁছাতে সময় লাগলো না। তীরা 3টা গাজরা বানাতে দিল। সে আর উর্মি দাঁড়িয়ে বিভিন্ন জিনিস তদারকি করছে। ষোড়শী এক পাশে দাঁড়িয়েছিল। আয়াত তার পাশে এসে শুধালো, এত চুপচাপ কেন? এমনি। কোন ফুল পছন্দ হয় কিনে নাও। ফুল দিয়ে কি হবে? আমাকে তো সুন্দর লাগছে না। কে বললো তা শুনে? বারে আপনি তো আমি কিভাবে? সবাইকে বললেন তাদের কেমন লাগছে, আমাকে কিছু বললেন না, তার মানে অসুন্দর লাগছে নিশ্চয়ই। আয়াত অবাক হলো ষোড়শীর গাল ফুলিয়ে বলা এ কথায়। তখনই তাদের সামনে এক বৃদ্ধ লোক হাত পেতে সাহায্য চাইল। ষোড়শীর থেকে চোখ না সরিয়েই আয়াত মানিব্যাগ বের করলো। সেখান থেকে 1000 টাকার একটা নোট বের করে ষোড়শীর চেহারার সামনে ঘুরিয়ে লোকটার হাতে দিয়ে আয়াত অনেকটা রহস্যময় সুরে বলল, চশমে বদ্দুর। ষোড়শী কিছু প্রতিক্রিয়া দেবে এর পূর্বে আয়াত সেখান থেকে সরে গেল। বৃদ্ধ লোকটি বিভিন্ন দোয়া দিয়ে এগিয়ে গেল। মেয়েটা বুঝতে পারল না কি হলো। পিছনে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা আকাশ দেখে পুরো হতবাক হয়ে গেছে। দ্রুত ষোড়শীর কাছে এসে বলল, তো ভাইয়া তোকে একমাত্র কি বলেছে জানিস? আহ, চাশমে বাদুর মানে নজর না লাগুক, এবং তোর জন্য লোককে 1000 টাকাও দিল। এত সুন্দর করে কমপ্লিমেন্ট দিল। বিষয়টা বেশ মিস্টিরিয়াস এবং রোম্যান্টিক। পদ্মমালা, তুমি এখানে? ওয়াও, তোমাকে কত সুন্দর লাগছে। প্রশংসার সঙ্গে অযাচিতভাবে ষোড়শীর গালে ছুঁয়ে দিল রুদ্রবীর, যা মেয়েটার মোটেও পছন্দ হলো না। তবুও অধৈর্য বলে মৃদু হাসি ফুটিয়ে বলল, কেমন আছেন আঙ্কেল? এই মেয়ে, তুমি প্রত্যেকবার এভাবে আঙ্কেল বলে আমার মন ভেঙে দাও। তা কি উচিত বলো? আমি তোমাকে পছন্দ করি। ষোড়শী দীর্ঘশ্বাস ফেলল। গায়ের আঁচলটা আর একটু টেনে নিল শরীরে। আশেপাশে তাকিয়ে দেখল কোথাও তীরা নেই, এমনকি তার পরিবারের কেউ নেই। এভাবে সবাই তাকে একা ছেড়ে গেল। এখন রুদ্রবীরকে হ্যান্ডেল করবে কিভাবে? ষোড়শীর মনের কথা রুদ্রবীর অনুধাবন করেও যেন মেয়েটাকে স্পর্শ করার স্বাদ সে নিতে চাইল। পুনরায় গালে স্পর্শ করে শুধালো, গোলাপকে গোলাপে মানাচ্ছে না, অন্য কোনো ফুল দিতে। এটাও ভালো, আমি একটু আসছি। আরে দাঁড়াও দাঁড়াও, যাওয়ার কোনো তাড়া নেই। চলো ছাদে যাই, দুজনে একা আলাপ করতে পারবো। ষোড়শীর হাতখানা শক্ত করে ধরল রুদ্রবীর। এবার মেয়েটা ভয় পেল। তাকে টেনে নিয়ে যাচ্ছে, অথচ থামার নাম নেই। ষোড়শী কান্না প্রায় কণ্ঠতে বলল, আঙ্কেল আমি যাব না। অর্ধেক সিঁড়ি যেতেই ষোড়শীর শরীরে প্রাণ ফিরে এলো, কারণ আয়াত নামছে উপর থেকে। তাদের দুজনকে এভাবে দেখে ভ্রুজোড়া কুচকালো। দ্রুত নেমে এসে মেয়েটার অন্য হাতখানা টেনে দ্রুত নিজের কাছে টেনে শুধালো, তুমি এখানে কেন? আর তোমার ফোন কোথায়? এত বেয়াদব হচ্ছে কেন? পিচ্ছে মেয়ে এভাবে ঘুরছে যদি হারিয়েছ? রুদ্রবীর অবাক হলো আয়াদের অধিকারবোধ দেখে। হাতটা ছেড়ে দিল। ঠোঁটে রহস্যময় হাসি তুলে বলল, তুমি এভাবে কেন বকছো ওকে আয়াত? তুমি কিন্তু ওর লিগ্যাল গার্ডিয়ান নও। আয়াত ঠান্ডাভাবে বলল, ইলিগেলও কেউ নেই, তবে অযাচিত স্পর্শ কিন্তু অবৈধ জিনিস মিস্টার রুদ্রবীর। আপনার সাথে আমার কিছু কথা আছে। রুদ্রবীর ধনাত্মক পদক মাথা নাড়ালো। ষোড়শীর পানে তাকালো আয়াত। মেয়েটা ঘেমে গেছে,
কিন্তু তাকে দেখলেই রাগ উঠছে আয়াদের। জোরে সোরে আবার ধমকে বলল, এখন এখানে দাঁড়িয়ে কি? যাও, তীরাবু উর্মিকে খোঁজো, তাদের সাথে থাকবে। জি ভাইয়া। ষোড়শীর বকা খেলেও আয়াদের জন্য তার মন থেকে সম্মান হলো। লোকটা সবসময় তাকে বাঁচিয়ে নেয় যেন। তবে হঠাৎ একটা অদ্ভুত জিনিস খেয়াল হলো তার। আয়াদের শরীর থেকে কলনের সঙ্গে সিগারেটের সুবাস আসছে। আরে, মানুষটা সিগারেট খায়? এটা তো ষোড়শীর জীবনে নতুন আবিষ্কার। চোখ ছোট ছোট করে সে সর্বপ্রথম আয়াদের ঠোঁট পানে তাকালো। কিছু একটা ভেবে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। ষোড়শীর চোখের আড়াল হতেই আয়াত বলল, ছাদে চলুন। তুমি আমার সাথে ঠিক কি কথা বলতে চাও? দেখো সৌরশী, একটা বাচ্চা মেয়ে। ওকে নিয়ে নয়। তবে আমার মনে পড়ে না তোমার সাথে আমার কোনো জরুরি কথা থাকতে পারে। আপনারই ফায়দার কথা মিস্টার রুদ্রবীর। চলুন ছাদে গিয়ে বাকি কথাটা শেষ করে। আয়াতের জন্য ষোড়শীর মনে একরাশ ভালো লাগা তৈরি হয়েছে যেন। কারো কারো জীবনে থাকে না একজন রক্ষাকর্তা, ঠিক তেমন যেন পুরুষটি হয়ে ওঠে। আর একজন ছিল তার তারা মা। আর যদি সে থাকতো তবে ষোড়শী এখানে থাকতো না। আলো ঝলমলে পরিবেশে তাকিয়ে এসব কথা ভাবছিল ষোড়শী। সামনে তাকাতে অদূর স্টেজে বসা বউটিকে দেখতে পেল। ভারী সাজে মেয়েটাকে অদ্ভুত লাগছে। ষোড়শী যখন বিয়ে করবে তখন স্বল্প সাজবে বলে ঠিক করলো। এই ষোড়শী, আয়াত ভাইকে দেখেছো? ওর ফোনটা আমার কাছে, কতক্ষণ ধরে বেজে চলেছে। উর্মির হাতে আয়াদের ফোন দেখে মনটা পুনরায় খারাপ হয়ে গেল ষোড়শীর। সে জানে আয়াত নিজের জিনিস নিয়ে যথেষ্ট পজিটিভ, কাউকে ফোন ধরতে দেয় না, অথচ উর্মির হাতে দিয়ে রেখেছে। খেয়াল করে সে দেখল এখানে লকটাও দেওয়া নেই। আপু শেষবার দেখলাম ছাদে গিয়েছে। না, তারপর আমার সাথেই ছিল, এখন কোথাও দেখছি না। আর তুমি আবার একা দাঁড়িয়ে আছো কেন? আয়াত ভাই নিষেধ করেছিল। আপনি কিভাবে জানেন? উনি আমাকে সব কিছু জানান। উনি? ও। ষোড়শীর মুখটা একদম শুকিয়ে গেল। উর্মির কথার মাঝে যেন অদ্ভুত এক দাবির গন্ধ পেল সে। আয়াত তার সঙ্গে সব কিছু শেয়ার করে। কেন? কি এমন সম্পর্ক তাদের? সে চোখ নামিয়ে নিল, কিন্তু বুকের ভেতর অস্থিরতা কিলবিল করে উঠছে বারংবার। তার কণ্ঠে স্বাভাবিক ভাব আনতে চেয়েও পারল না, তবুও বলল, ভালো কথা, আশেপাশে আছে বোধহয়। উর্মি হেসে বলল, আমার মনে হয় গাড়িতে আসি, একটু আগে বলছিল মাথা ধরেছে। শোনো, যাও না, ওকে দেখে আসো। আমি এখনো খাইনি, খেতে বসবো। ষোড়শী ঋণাত্মক মাথা নাড়ল। না, ওনাকে বিরক্ত করতে চাই না, পরে না হয়। আরে বিরক্ত কিসের? দরকারি কল হতে পারে, যাও। উর্মির কথায় দ্বিধায় পড়ে গেল ষোড়শী। তবে ক্ষণ মুহূর্ত পরে সে মাথা ঝাঁকালো। এত ভাবার কি আছে, ফোন দিয়ে এসে পড়বে। একটু ইতস্তত করে নিচে নেমে গেল। দূরে আয়াদের গাড়িটা দেখা যাচ্ছে। তার বুকের ভেতর ধকধক করছে, কিন্তু কিসের ভয়? সামনে গিয়ে দেখলো গাড়ির দরজাটা আধ খোলা। আয়াত ভেতরে বসে আছে, এক হাত জানালার বাইরে ঝুলছে। চোখ বোঝা, ঠোঁটের কোণে ক্লান্তির ছাপ। ষোড়শী ধীরে ধীরে কাছে গিয়ে ফিসফিস করে ডাকলো, ভাইয়া। কোনো সাড়া নেই। সে সাহস করে আর একটু কাছে এগিয়ে গেল। আয়াদের শরীর থেকে এখনো সিগারেটের হালকা গন্ধ আসছে। তার ঠোঁটের কিনারায় কিছু লেগে আছে, লিপস্টিক। ষোড়শীর নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। সে হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল চিৎকার দমন করার জন্য। কেন জানে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। কিন্তু হঠাৎ অদ্ভুত একটা বিষয় হলো। আয়াত চোখ খুলে একদম তার দিকে তাকালো। ষোড়শী, জি ভাইয়া। এখানে কেন? আপনার ফোন। উর্মি আপু। দাও দেখি। ষোড়শী এগিয়ে এসে ফোনটা দিতে খেয়াল হলো আয়াদের ঠোঁটে এখন কিছু নেই, এবং একটু আগের লাল স্পটটা মূলত ছোট একটা লাল আলোর ছাপ ছিল। বড়সড় একটা শ্বাস ফেলল সে। চলে যেতে নিবে, আয়াত ডেকে শুধালো, খেয়েছো? কি? মানে হ্যাঁ। অদ্ভুত সব ভাষা।
ভেতরে আর যাওয়ার দরকার নেই, আমরা একটু পর বের হব। গাড়িতে উঠে বসো। ষোড়শী কথা মতন উঠে বসলো। সে একটা জিনিস বোঝে না, আয়াত অতীতের সেই ঘটনার পরে ষোড়শীকে মেরে ফেলতে চেয়েছে, কিন্তু তাও এতটা খেয়াল রাখে কেন? হঠাৎ সিগারেটের বিষয়টা মাথাতে আসতেই সে শুধালো। আপনি সিগারেট খান আয়াত ভাই? গম্ভীর সুরে আয়াত জবাব দিল। হ্যাঁ। কখনো তো দেখিনি। কেন, তোমাকে দেখিয়ে খাবো? না, তা খাবেন না। তাছাড়া আপনার ঠোঁটও তো কালো নয়, কেমন একটা জাম রঙের। চোখ বড় বড় হয়ে গেল আয়াদের। মেয়েটা এত খেয়াল করে সবকিছু। সে স্থির বসে বলল, এসব তোমার দেখার বিষয় সরিষে। তাছাড়া কারো ঠোঁট গোলাপি হয় না, তোমারও না, শুধু লিপস্টিক দিয়ে রাখো। না, আমার নেচার লাল গোলাপি রঙের। বিশ্বাস হয় না তো, দেখাচ্ছি। আয়াত প্রতিক্রিয়া দেওয়ার পূর্বে ষোড়শী আঁচল দিয়ে নিজের ঠোঁট মুছে নিল। মুখটা উঁচু করে আয়াতকে দেখাতে লাগলো। দেখুন, নেচারালও হয়। 17 বছরের মেয়ের কাছে এর থেকে বেশি কি এক্সপেক্ট করা যায়? ষোড়শী কি ভুলে গেছে আয়াত একজন পুরুষ? তার উঁচু করা থুতনিটা টেনে এনে রক্তিময়ী ঠোঁট দুটোতে ঝড় তুলে সে সব কিছু মূর্ছা দিতে পারে। হয়তো সে ভাবেনি, অথবা অতিরিক্ত ভালো সাজার নাটক করে। কিন্তু যাই হোক, এতে আয়াদের মনের ভেতর কিছু একটা হলো। ষোড়শী, যাকে সে কখনো ওই নজরে দেখেনি, তাকে কেন যেন সেই বিশেষ নজরে দেখল। কেন কেন কেন? বারংবার জিজ্ঞেস করেও নিজের কাছে জবাব পেল না আয়াত সুলতানি। হ্যালো, কে বলছেন? কিন্তু নিজের মায়ের নাম্বারটা সেভ করিসনি? তুই কেমন মেয়ে ষোড়শী? আমি তোকে 9 মাস পেটে রাখিনি? মল্লিকার কণ্ঠ শুনে নিশ্চুপ হয়ে গেল ষোড়শী। সে এই কথাগুলোর বিরোধিতা করতে পারে, কিন্তু তবুও সে তর্ক করবে না। ধীরভাবে শুধালো, কেন কল করেছো মা? চাচার বাসায় গেলি 4 মাস, এ সময় একবারও বাড়ি এলি না কেন? আমাকে কল করেও খোঁজ রাখিস। তোর বাবাকে 1-2বার তোর কথা জিজ্ঞেস করলাম, মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখে। আমাকে দিয়ে তোমার কি দরকার? তাছাড়া বাবার সাথে তুমি কথা বলো কোন লজিকে? সে কিন্তু একবারও তোমার জীবনে ঝামেলা করতে চায়নি। মল্লিকা বিরক্ত হয়ে বলল, বড় বড় কথা বলবি না। যাই হোক, চাচার বাসায় কেমন আছিস? আমি জানি মাহমুদা ভাবি তোকে তেমন একটা দেখতে পারে না, ঠিকঠাক খেতে দেয়? দিবে না কেন? সুলতানি বংশে কি ভাতের অভাব আছে নাকি? তা থাকবে কেন? উল্টো আমার ধারণা থেকেও সব বেশি আছে। সন্তাবে, আমি ঢাকায় এসেছি, আজ একটু দেখা করতে পারবি? না, আমাকে একা বের হতে দেয় না। লুকিয়ে আসবি তাহলে? না, আয়াত ভাই জানলে বকবে। কেউ জানবে না মারে, আমি অনেক অসুস্থ, একটু দেখা কর। কথাগুলো বলে মল্লিকা কান্নাতে ভেঙে পড়ল। মহিলাটি যতই খারাপ হোক, মা তো। ষোড়শীর ভীষণ মন খারাপ হলো। সে একটুতে গলে যাওয়া মানুষ, এখনো সেটার ব্যতিক্রম হলো না। ষোড়শী দীর্ঘশ্বাস ফেলল। তার মা কাঁদছে, আর সে কি নিষ্ঠুরের মতো মুখ ফিরিয়ে নিতে পারে? নরম গলায় জিজ্ঞেস করল সে, কোথায় আছো তুমি? ও পাশ থেকে সঙ্গে সঙ্গে উত্তর এলো, এখানে গুলশানে এক আত্মীয়ের বাসায়। ষোড়শী একটু ভাবল। রাতে আধা ঘন্টার জন্য বের হলে কেউ জানতে পারবে না। আস্তে করে বলল, ঠিক আছে, আমি চেষ্টা করব। সত্যি? কখন আসবি? রাতের দিকে দেখব, সবাই ঘুমিয়ে পড়লে বের হওয়ার চেষ্টা করব। বাহ, আর আমি এখন আমাকে ভালোবাসি। ঠিক আছে মা, আমি অপেক্ষা করব, বাহিরে গাড়ি দাঁড়িয়ে থাকবে। ষোড়শী ফোন কেটে দিল, কিন্তু বুকের ভেতর এক অজানা শঙ্কা কাজ করছে। আয়াত যদি জানতে পারে, খুব রেগে যাবেন। কিন্তু মায়ের কান্না কি উপেক্ষা করা যায়? সে ঘরের জানালা দিয়ে বাইরে তাকালো। সন্ধ্যা ঘনিয়ে আসছে, তাকে এখন সাবধানে পরিকল্পনা করতে হবে। নানান টেনশনে রাতে ঠিকঠাক খেতেও পারেনি মেয়েটা, তাই তো ডাইনিং টেবিলে চুপচাপ বসে আছে। সামনে গরম গরম ভুনা খিচুড়ি। একটু উৎসব করে না খেলে মনে হয় সালে সুলতানের ভালো লাগে না। কিন্তু এখনো আয়াত ফেরেনি। মাহমুদা অসন্তোষ হয়ে বলল,
ছেলেটার বয়স এখনো তেমন একটা হয়নি। এখনো যদি কাজের প্রেশার দিয়ে রাখো যে রাত 9টাতেও বাসায় ফিরতে পারে না। সালে গম্ভীর মুখে জবাব দিল। এত কথা বলো না, তোমার ছেলে নিজ কাজে বাইরে আছে। আজ পুরো দিন অফিসে তেমন একটা ছিল না। কোথায়? ওর আলাদা আবার কিসের কাজ? নিজের কিছু একটা তৈরি করতে চাচ্ছে, এই জন্য সবার কাছে আইডিয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। দেখি কত দূর কি করতে পারে। জোহরা এই সময় উর্মির পানে তাকালো। তার মনে থাকা ইচ্ছেটা এখনই বলার সঠিক সময়। একটু কেশে বলল, শুনো শালে, আমি বলি কি আয়ানের বিয়ে দিয়ে দাও। বউ থাকলে কোনো উল্টাপাল্টা সিদ্ধান্ত নিবে না। ফুপু, আমার তো মনে হয় না ও এখন বিয়ে করতে চায়। তোকে কি নিজের থেকে বিয়ের কথা বলতে হবে নাকি? তুই একটা সিদ্ধান্ত নে। আমি ভালো মেয়ের সন্ধান দিতে পারি। এসব নিয়ে পরে আলাপ হবে, এটা সঠিক সময় ও জায়গা না। জোহরা চুপ করে গেল। হঠাৎ সে খেয়াল করলো ষোড়শী খাচ্ছে না। এভাবে ঋণাত্মক প্রতিক্রিয়ার সমস্ত রাগ সে এই মেয়েটার উপর দিতে চাইল। ধমকে বলল, খাবারে এত হাত মাখাস কেন? ঘেন্না করে না? কতক্ষণ ধরে দেখছি চুপচাপ বসে আছিস, খা তাড়াতাড়ি। ষোড়শী কেঁপে উঠে ধমকে দ্রুত খেতে গিয়ে গলায় আটকে যায়। পাশ থেকে তীরা পানির গ্লাসটা এগিয়ে দেয়। ইস, সকলে তার সাথে কত খারাপ ব্যবহার করে সব সময়। মায়ের সাথে সাক্ষাতের ইচ্ছেটা আরও মনে মাথা চাড়া দিয়ে উঠল। রাত 11টা। বাইরে শীতল সমীরণ আসছে। আকাশে মেঘের ফাঁকে চাঁদের আবছা আলো দৃশ্যমান। বাড়ির দেয়াল ঘড়িতে ধীর লয়ে টিকটিক শব্দ চলছে। পুরো বাসার ভেতর এক প্রকার নিস্তব্ধতা নেমে এসেছে। সেই নিস্তব্ধতা ভেঙে দরজার লকের টোকা পড়ল। গাড়ির একটানা গর্জনের পর প্রবেশদ্বারের ভারী কাঠের দরজা খুলে গেল। আয়াত ফিরেছে। তার চেহারায় স্পষ্ট চিন্তার ছাপ। সারাদিনের গাম্ভীর্য যেন আরও কঠিন রূপ নিয়েছে। আজ সারাদিন নানা মানুষের সঙ্গে কথা বলেছে, বিভিন্ন আইডিয়া খুঁজে বেরিয়েছে, নিজের ভবিষ্যতের জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করতে চেয়েছে। কিন্তু সত্যি কি সব এত সহজ? চিন্তার ভারে ক্লান্ত হয়ে সে সোজা রান্নাঘরে চলে এলো। রাতের এই সময়টা তার অভ্যাস হয়ে গেছে কিছু জিনিসে। সাঁতার, 1 কাপ গরম কফি, নীরবতা আর নিজের ভাবনাগুলোর সঙ্গে একাকিত্বের কিছু মুহূর্ত। কিন্তু আজ আর সাঁতার কাটা হবে না। কফির কেটলিটা চুলায় বসিয়ে মগ দিতে গিয়ে হঠাৎ থমকে গেল সে। রান্নাঘরের পাশের করিডোরের দরজা অল্প ফাঁক হয়ে আছে এবং সেখানে ছায়ার মতো একটা মূর্তি ধীরে ধীরে পেরিয়ে যাচ্ছে। ষোড়শী রাতের পোশাকের উপর একটা পাতলা শাল জড়িয়ে নিয়েছে। সে যেন নিঃশব্দে হারিয়ে যেতে চায় অন্ধকারের ভেতর। কিন্তু আয়াদের চোখ ফাঁকি দেওয়া সহজ নয়। কফির কথা ভুলে গিয়ে সে দ্রুত সামনে গিয়ে দরজা আটকালো। কোথায় যাচ্ছ? ষোড়শী চমকে উঠল। আয়াদের গলার স্বর নিচু, ভেতরটা যেন কোনো ক্রোধে দপদপ করছে। আমি আমি সোজে সোজে বলো, কোথায় যাও? আয়াদের চোখের শীতলতা তার কণ্ঠের কঠোরতার চেয়েও বেশি কাঁপিয়ে দিল ষোড়শীকে। সে বোকার মতো তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ফিসফিস করে বলল, মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। আয়াত প্রথমে স্থির হয়ে রইল, তারপর তার ভ্রু কুঁচকে উঠল। এই রাত বেরোতে লুকিয়ে? ষোড়শী কোনো উত্তর দিল না। মা ফোন করেছিল, খুব অসুস্থ, কাঁদছিল। আয়াত কিছু সময় অবিশ্বাস্য চোখে ষোড়শীর পানে তাকিয়ে রইল। এত কিছুর পরেও রাত করে মল্লিকা নামক নারীটির সাথে দেখা করতে যাচ্ছে। সে আর নিজের রাগ সংবরণ করতে পারল না। এগিয়ে এসে ঠাস করে ষোড়শীর গালে চপেটাঘাত করে বলল, সাহস খুব বেড়েছে তোমার। কিছু বলে না দেখে যাতা কাজ করবে? ভাগ্যিস আমি এখানে ছিলাম। ষোড়শী হতভম্ব হয়ে গেল। গালের এক পাশ জ্বলে উঠছে, কান পর্যন্ত লাল হয়ে গেছে, চোখ বড় হয়ে গেল তার। ধক করে যেন কিছু একটা ভেঙে পড়ল ভিতরে। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। সামনের ফোঁটায় ফোঁটায় কান্না পড়ছে গাল বেয়ে। বুকের ভেতর দমচাপা এক শূন্যতা ছড়িয়ে পড়েছে দ্রুত। আয়াদর দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, তুমি যদি মাঝরাতে এভাবে বের হতে
কি হতে পারতো? শহরটা নিরাপদ না। তোমার মা যদি তোমাকে ভালোবাসতো, সে কখনো এমন কিছু করতে বলতো না। তাছাড়া আমরা কয়েকজন জানি ওই মহিলা কতটা ডেঞ্জারাস। ষোড়শী গালে হাত দিয়ে মাথা নিচু করে রইল। আয়াদের শ্বাস ভারী হয়ে আসছে। রাগের আগুনে পড়লেও ভেতরে কোথাও এক ধরনের অপরাধবোধ উকি দিল। ওর নিজের হাতের ছাপ লাল হয়ে ফুটে উঠেছে ষোড়শীর গালে। মেয়েটার চেহারাটা কেমন যেন অসাড় হয়ে গেছে। আয়াত ভাই, সরি। আয়াত কপালে হাত রাখল। নিজের ধৈর্য ধরে রাখার চেষ্টা করছে। তারপর একরকম হাল ছেড়ে দিয়ে বলল, চলো বরফ লাগিয়ে দিই গালে। ষোড়শী তাকালো তার দিকে। নির্ঘাত সে শুনতে ভুল করেছে। চলো বলছি। আয়াত ধীর গলায় বলল। মেয়েটার কোনোই ধরে টেনে নিয়ে গেল রান্নাঘরে। ফ্রিজ খুলে একটা ছোট বরফের ব্যাগ বের করলো। একগাল অভিমানী চোখে ষোড়শীর দিকে তাকিয়ে বলল, বসো। এভাবে পালিয়ে যাওয়ার কথা মাথায় আনলে পরের বার আরো জোরে দেব। ষোড়শী এবার আর নিজেকে সামলাতে পারল না। ওর চোখ ছলছল করে উঠল। গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। আয়াত একটু বিরক্ত হয়ে বলল, আবার কান্না শুরু করলে কিন্তু সত্যি সত্যি দরজা লক করে ঘরে ঢুকিয়ে রাখবো। কিন্তু হাতটা সরালো না। বরফটা ধীরে ধীরে ডলতে থাকলো। তার স্পর্শে আর ষোড়শীর চোখের পানিতে বোধহয় কিছু একটা ছিল। মেয়েটাকে কাঁপিয়ে দিচ্ছে বারংবার। হঠাৎ বাইরে মেঘ গর্জে উঠল। ষোড়শী চমকে তাকালো জানালার দিকে। একটু আগেও আকাশ পরিষ্কার ছিল, এখন কালো মেঘে ঢেকে গেছে সব। প্রবল বাতাস জানালার কাছে ধাক্কা দিচ্ছে। পর্দা উড়ে উড়ে উঠছে। বাজ পড়ল দূরে কোথাও। একটা তীব্র বিদ্যুৎ চমক পুরো ঘর আলোকিত করে দিল এক মুহূর্তের জন্য। এরপর সব নিমেষেই অন্ধকারে তলিয়ে গেল। বিদ্যুৎ চলে গেছে। পুরো বাড়িটা নিস্তব্ধ। শুধু বাইরে ঝড়ো হাওয়ার শোষ শব্দ আর দমকা বৃষ্টির আওয়াজ। কেমন একটা গা ছমছমে অনুভূতি হতে লাগলো তার। আয়াত ভাই, গলা কাঁপছিল তার। সে এমন শব্দে ভয় পায় ইদানিং। পরক্ষণে আবার এক বিকট বাজ পড়ল। কেঁপে উঠে সে আয়াতকে শক্ত করে আঁকড়ে ধরল। ষোড়শী। আয়াত প্রথমে অবাক হয়ে গেলেও অনুভব করলো মেয়েটার শরীর থরথর করে কাঁপছে। সে আস্তে করে ওর মাথার কাছে মুখ নামিয়ে বলল, ভয় পেয়েছ? ষোড়শী কিছু বলল না, শুধু শক্ত করে ওর শার্টের হাতা চেপে ধরল। বাইরে এখন ঝড় চলছে। শাখা পাতার খসখস শব্দ আর মাঝে মাঝেই বিদ্যুৎ চমকের ঝলকানি। অন্ধকারের মধ্যে আয়াত বুঝতে পারল মেয়েটা আতঙ্কে দম আটকে আসার মতো অবস্থা নিয়ে বসে আছে। সে একটা গভীর শ্বাস নিল, তারপর নিজের উষ্ণ হাত রাখল ষোড়শীর পিঠে। আমি আছি, ভয় নেই। ক্ষণপূর্বে শাসন করে এখন এতটা আদর যত্নতে ষোড়শী অবাক হলো। আয়াত ছোটবেলা থেকেই এমন। হঠাৎ মনে হলো এই পুরুষটা কি বিয়ের পর বদলে যাবে? তখন যদি তার বউ ষোড়শীর কাছে ঘেঁষতে না দেয়, তবে মেয়েটা বাঁচবে কিভাবে? এই অন্ধকারময় পরিবেশে হঠাৎ মেয়েটার মন একেবারে দুর্বল হয়ে গেল। ধীর কণ্ঠতে বলল, আয়াত ভাই, আপনি বিয়ে করবেন না। আপনি বিয়ে করলে আমি খুব কষ্ট পাবো। আমি বিয়ে করলে তুমি কষ্ট পাবে কেন ষোড়শী? আয়াদের প্রশ্ন যেন সরাসরি মেয়েটার মস্তিষ্কের ভেতর ঢুকে এই প্রশ্নটি শোধালো। অথচ ষোড়শী জানে না এখন কি জবাব দিবে। যেখানে পুরুষটি এই অহেতুক অনুভূতিময় প্রশ্নের জবাব খুঁজতে গিয়েছে, সেখানে তো এর জবাব লেশমাত্র নেই। বরং কেন আয়াত বিয়ে করলে সে কষ্ট পাবে, এই জবাবটা আছে তার হৃদয়ে। ঠিক সেখানে যেখানে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ড লাফটাপ শব্দ উৎপন্ন হয়। ষোড়শী শুকনো ঢোক গিলল। ভাগ্যের অন্ধকার ছিল, তা নয় আয়াদের চোখের পানে তাকাতো কিভাবে সে? জিহ্বা দিয়ে নিজের শুকনো ঠোঁট ভেজিয়ে বলল, হয়তো আপনাকে একা দেখে অভ্যস্ত আমি, এই জন্যই চাচ্ছি না বিয়ে করুন। অবশ্যই আমি এখন একা। সারা জীবন একা থাকবো এরকম কোনো কথা নেই। তাছাড়া এটা সঠিক কারণ হয় না আমাকে সারা জীবন সিঙ্গেল থাকে বলার জন্য। ষোড়শী ক্ষণ মুহূর্ত ভাবল, এরপর গলা পরিষ্কার করে বলল, আপনি আমাকে অনেক স্নেহ করেন আয়াত ভাই। যদি স্ত্রী আসে তবে সেটা আর হবে না। নো ষোড়শী, আমি তোমাকে স্নেহের থেকে ঘৃণা করে বেশি।
আপনি কেন ঘৃণা করেন বলেন তো? কিন্তু আমি তো আপনাকে ঘৃণা করি না। যেখানে কথায় কথায় আপনি আমাকে অপমান করেন, আর আজ তো ধীরভাবে নিজের গালে হাত রাখল ষোড়শী। সেখানে ত্বক আঁকাবাঁকা তরঙ্গের মতন অল্প করে ফুলে উঠেছে। এই মানুষটাকে সে এত পছন্দ করছে কেন? এতটা নির্লজ্জ তো সে নয়। আয়াত যেন মেয়েটির পরবর্তী ভাষাগুলো বুঝতে পারল। এটা কি কিশোরীর আবেগ? তাই বলা যায়। যেহেতু ষোড়শীর এখনো 18 বছর হয়নি। এই মুহূর্তে পুনরায় বিদ্যুৎ চমকে উঠল। সঙ্গে সঙ্গে বাহির জেনারেটর চালু হওয়ার মৃদু শব্দ ভেসে আসলো। কেয়ারটেকার এত সময় নিল কেন চালু করতে? নাকি প্রকৃতি তাদের মধ্যে একটা পর্দা তৈরি করে দিয়েছিল যেন তারা এতটা গভীর এবং অনুভূতিময় একটা বিষয় নিয়ে তর্ক করতে পারে? আয়াত নিজের কিশোর ভাবতে রাজি নয়। সে প্রাপ্তবয়স্ক একজন পুরুষ হয়ে উঠেছে ধীরে। এই মেয়ে যে কিনা তার বংশের, সে কিভাবে সেই নারী হতে পারে যাকে সে কামনা করবে এবং বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হবে? অথবা এতটা গভীর ভালোবাসায় মত করবে যে মেয়েটা অন্তত 3 বার তার বাচ্চার মা হবে? হয়তো আর নিজেও অনেকটা বেশি ভেবেছে। এগিয়ে এসে প্রায় ঠান্ডা হয়ে যাওয়া কফির কাপটা তুলে ষোড়শীর পানে তাকিয়ে বলল, ডোন্ট ষোড়শী, তুমি যে অনুভব মনে তৈরি করেছো তাকে বাড়তে দিও না, কারণ আমাকে সামলানোর শক্তি বা সামর্থ্য তোমার নেই। ষোড়শীর কান অব্দি লাল হয়ে উঠল। এতটা সহজভাবে তাকে আয়াত বলল কিভাবে? নিজের নির্বুদ্ধিতার উপর অভিশাপ করল। সে কেন আবেগে এই কথা আয়াতকে বলতে গিয়েছিল? আমি তো আর বলিনি আপনাকে ভালোবাসি আয়াত ভাই, তাই এসব বলে লাভ নেই। তোমাকে আমি পড়তে পারি ষোড়শী, পুরোটা, একদম কোনো পছন্দময় উপন্যাসের পাতার মতন। তবে ভুল আপনি। ইস, কত জঘন্যভাবে চড়টা দিয়েছেন আপনি। ব্যথা লাগছে, গালে দাগও পড়বে। কথা ঘোরানোর ব্যর্থ চেষ্টা ষোড়শীর অযথা সফলও বলা যায়। আজ নিজেও নিশ্চুপ হয়ে গেল। সেই মেয়েকে পছন্দ করে না, সেখানে তাদের মধ্যে এহেন অনুভূতিযুক্ত বাক্য বিনিময় করা উচিত না। তোমার ফোন দাও। বিনা বাক্যে ব্যয় করে মেয়েটা দিয়ে দিল। তার মায়ের কাছ থেকে অনেকবার ফোন এসেছে, এখনো তার হাতে থাকতে পুনরায় ভাইব্রেট করে উঠল। আয়াত কল কেটে নাম্বারটা ব্লক করে ষোড়শীর কাছে ফোন ফেরত দিল। এই ঘটনায় কাল চাচা জানতে পারবে, তবে আমি তাকে সামনে নেব। তুমি আবার এমন হয় এবার একটা না হয় কয়েকটা খাবে, গাছের সাথে বেঁধেও রাখবো, মনে থাকবে? থাকবে। রুমে যাও। ষোড়শী ধনাত্মক মাথা নাড়িয়ে রুমের পানে অগ্রসর হলো। পিছন থেকে আয়াত ডেকে বলল, ষোড়শী। জি। আয়াত মেয়েটার পানে তাকালো। মেয়েটা সুন্দর, আসলে ভয়ঙ্কর সুন্দর। সেটা খুব ছোটবেলা থাকতেই স্বীকার করে নিয়েছিল, কিন্তু তার মনে থাকা ঘৃণার অংশ কখনো তা মুখে আনতে দেয়নি। আজ যেন কি হচ্ছে তার মনে? ষোড়শী কৌতূহল হয়ে বলল, কিছু বলবেন? আমাকে ভালোবাসতে চেয়েও না মেয়ে, কারণ আমি তোমাকে ভালোবাসবো না কখনো। কিন্তু একবার যদি তোমার সাথে ইশক করে ফেলে, তবে সেটা হবে ধ্বংসের মতো অপ্রতিরোধ্য, সমুদ্রের জোয়ারের মতো সবকিছু ভাসিয়ে নেওয়ার জন্য ব্যাকুল। এমন এক বাঁধন যেখানে তুমি আমাকে ছাড়া আর কিছুই চিনতে পারবে না, এমনকি নিজে কেউ না। আমি তোমাকে সেই জায়গাটা দিতে চাচ্ছি না, মনে রেখো। ষোড়শী নিজের রুমে ফিরে আসতেই দরজা বন্ধ করে বিছানায় ঢলে পড়ল। এখনো বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। শীতল সমীরণে মগ্ন হয়ে উঠেছে পরিবেশ। তীরা কমফোর্টারের নিচে আরাম করে ঘুমাচ্ছে, কিন্তু ষোড়শী ঘুমাতে পারছে না। বুকের ভেতর এক তীব্র শূন্যতা, এক ব্যথা যেন কেউ নিঃশব্দে তার হৃদয় ছিঁড়ে নিয়ে গেছে, অথচ রক্তের একটা বিন্দুও পড়েনি কোথাও। চোখে অজান্তে জল চলে এলো। সে দ্রুত বালিশটা মুখে গুজে দিল, যেন কান্নার শব্দ তীরা শুনতে না পায়। আয়াদের কথাগুলো মাথার ভেতর বারবার প্রতিধ্বনিত হচ্ছে। সে কেন তাকে কখনো ভালোবাসবে না? ষোড়শী কি এতটাই নিচু, অথচ সেই পুরুষ তাকে সব থেকে খারাপ চোখে দেখেও ভালোবেসেছে। সে অবশ্য জানতো যে তার অনুভূতিগুলো ভুল জায়গায় জন্ম নিচ্ছে, কিন্তু আয়াদের নিষ্ঠুর অথচ বিধ্বংসী ভাষাগুলো কেন এত গভীরভাবে তাকে ছুঁয়ে গেল? কেন মনে হলো তার ভিতরটা ধ্বংসে পড়ছে? ষোড়শী চোখ বন্ধ করল, কিন্তু
আয়াদের সেই তীক্ষ্ণ ঝলসে দেওয়া দৃষ্টি তার মনের পর্দায় ভেসে উঠল। আমি আপনাকে ভুলে যেতে চাই আয়াত ভাই, আপনি আমায় অপমান করেছেন। সে ফিসফিস করে বলল, কিন্তু নিজেই জানে এটা মিথ্যে। আয়াতকে ভুলে যাওয়ার ইচ্ছে থাকলে এতটা কষ্ট হতো না। তার কাঁধ কেঁপে উঠল, কান্না আরও প্রবল হয়ে এলো। বুকের মধ্যে একটা যন্ত্রণার ঢেউ আছড়ে পড়লে যেন কেউ তাকে বন্দি করে রেখেছে, এমন এক অনুভূতির মাঝে যেখানে থেকে মুক্তি নেই। তবুও সে প্রতিজ্ঞা করলো নিজের সাথে, আমি আপনাকে ভালোবাসবো না আয়াত ভাই, কখনোই না। পরবর্তী সময়গুলো অনেকটা দ্রুত চলে যাচ্ছে। এক সকালে আয়াত খেয়াল করলো ষোড়শী বদলে গেছে। অন্তত আয়াত তাই মনে করেছে। এখন আগের মতো আর ঝগড়া করে না, তর্কে জড়ায় না, এমনকি সরাসরি চোখেও তাকায় না। যদি কখনো মুখোমুখি হয় তখনও সে নীরব থাকে, একজন শালীন ভদ্র মেয়ের মতো। তার ব্যবহার এতটাই মসৃণ হয়ে উঠেছে যে মনে হয় সে যেন আয়াদের অস্তিত্ব স্বীকার করতে চায় না। বাড়ির অন্যান্য সবার সঙ্গে হাসে, কথা বলে, এমনকি মাঝে মাঝে নীরবে বসে বই পড়ে, কিন্তু সে আর আয়াদের সামনে পড়ে না। রাতের খাবারের টেবিলে সে আয়াদের পাশে বসা থেকে এড়িয়ে চলে। সে দূর থেকে এসে খেয়ে নেয়, কিংবা অপেক্ষা করে যতক্ষণ না আয়াদ উঠে যায়। পুরো বিষয়টা মাথায় আসতেই পুরুষটি মৃদু শব্দ করে হেসে উঠল। একটা সুন্দর বিড়াল ছানা যেন মেয়েটা, যাকে অল্প বকে দেওয়ায় এত গভীর অভিমান করেছে। আয়াদ অবশ্য তাকে বিরক্ত করার লোভ সামলাতে পারল না। সোফা থেকে উঠে দরজার সামনে দাঁড়ালো সে। দৈবাত কিনা তখনই ষোড়শী তার রুমের সামনে দিয়ে যাচ্ছিল। চোখে পড়ে যাওয়ার পরও সে দেখেও দেখেনি এমন ভঙ্গি করে পাশ কাটিয়ে গেল। দাঁড়াও। আয়াত ডেকে উঠল। ষোড়শী থমকে দাঁড়ালো, কিন্তু পেছনে ফিরল না। তবে এভাবে দাঁড়ানো যায় না। মুখে অসম্ভব রকমের নির্বিকার ভাব নিয়ে মেয়েটার সামনে এসে শোধালো, জি? তুমি কি আমায় এড়িয়ে চলছ? ষোড়শী ধীর স্বরে বলল, না, কেন বলছেন এমন? তো আগের মতো ঝগড়া করো না কেন? প্রশ্ন করো না আমার দিকে, তাকাও না আমার দিকে কেন? আমি এখন আর ছোট নেই আয়াত ভাই, ভালো মেয়ের মতো আচরণ করা শিখেছি আমি। আয়াত মৃদু হেসে বলল, ভালো মেয়ে নাকি এমন মেয়ে যে তার অনুভূতি গেলে ফেলতে শিখেছে? ওয়াও, তার মানে ষোড়শী সুলতানের জীবনে প্রথম হৃদয় ভাঙার কারণ এই আয়াত সুলতানে। বিষয়টা সুন্দর একদিক দিয়ে। আয়াদের গলায় স্পষ্ট প্রহসন। ষোড়শী আবার নিজেকে বকল সেদিন সেই কথা বলার জন্য। আয়াদের গলায় স্পষ্টত প্রহসন। ষোড়শী আবার নিজেকে বকল সেদিন সেই কথা বলার জন্য। অন্যদিকে আয়াদের চোখ হাসছে। সে অনেকটা আফসোসের সুরে বলল, থাক, কষ্ট পেও না। আমি এখন অফিস যাচ্ছি। রাতে ফেরার পর ছাদে এসো, দুজনে একসাথে সিগারেট ফুঁকবো। তুমি কত ভাগ্যবান আর আমি কত দয়ালু, তোমাকে মুভ অন করতে সাহায্য করছে। খাবে তো সিগারেট? ষোড়শীর শরীর কেঁপে উঠল। এত অপমান! তার ছোট্ট শরীর এত অপমান মেনে নেবে কিভাবে? সে কান্নারত ভঙ্গিতে বলল, আই হেট ইউ। আয়াদ এগিয়ে এলো। পুরুষটির বৃহৎকার দেহের ছায়া ষোড়শীকে গ্রহণের মতন গ্রাস করে নিল। আয়াদ হালকা ঝোঁকে অভিমানে লাল হয়ে যাওয়া মুখ বিবরে ফু দিয়ে বলল, আই হেট ইউ টু মোর দ্যান ইউ ক্যান এভার ইমাজিন। এত ঢং করে হাসতে হবে কেন বেশি বেশি সব সময়? কথাটা বলেই ষোড়শী অনুধাবন করতে সক্ষম হলো ঠিক সে কতটা ভুল করেছে। চোরা চোখে মাহমুদার পানে তাকালো। বড্ড ঠান্ডা চোখে ভদ্রমহিলা তাকে দেখছে। এ যেন ষোড়শীর ওপর ভূমিকম্প নিয়ে আসার পূর্বে নীরবতা। মেয়েটা হালকা হেসে বলল, আসলে চাচি। তুই আমার ছেলের হাসি দেখতে পারিস না ষোড়শী? আরে না, তা কেন হবে? তাহলে নিশ্চয়ই আমার বোনের মেয়ে তোকে কিছু করেছে। এত হিংসা তোর মনে? সেই মায়ের মতো। ষোড়শীর মুখবিবর ঘন অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। তবুও সে কোনো প্রতিক্রিয়া দিল না। সে তো নিজের মায়ের মতো নয়। সারা জীবন একটা পুরুষ ব্যতীত অন্য কারো পানে তাকায়নি অবধি। দীর্ঘশ্বাস ফেলল। মাহমুদা পুনরায় বলল, আয়াদ ও উর্মির বিয়ের কথা চলছে। তারা হাসবে না তো কে হাসবে?
আমার ওইরকম কোনো মতলব ছিল না চাচি, ভুল বুঝবেন না। কথার সমাপ্তিতে ষোড়শী পুনরায় সামনের পানে তাকালো, যেখানে আয়াদ ও উর্মি হাসি তামাশাতে মেতে আছে। ষোড়শী অবাক হয়ে পুরুষটিকে দেখছে। এত সুন্দর হাসি যেন অন্য কারো হাসার সামর্থ্য নেই। নিখুঁত নিখুঁত ঠোঁট দুটো যখন হালকা প্রসারিত হচ্ছে, তখন মনে হচ্ছে নীল আকাশে ঈগল ডানা মেলে উড়ে যাচ্ছে। ষোড়শীর মন দুর্বল হলো। হায়, এই পুরুষটি তাকে কেন এত বেশি আকর্ষণ করে? ঠিক তখনই আয়াত তার পানে তাকালো। দুজনের দৃষ্টির মেলবন্ধন ঘটল। সমীরণে যেন গোলাপের সুবাস ছড়িয়ে পড়ল। কিন্তু অনেক অভিমান হলো ষোড়শীর। তৎক্ষণাৎ সে চোখ নামিয়ে ফেলল। মাহমুদার পাশ থেকে ধীরভাবে উঠে গেল। চোখের অশ্রুটা যেন কেউ দেখতে না পারে। হাতের ফোনটা বেজে উঠল। তার বাবা ফোন করেছে। কিছুটা নাক টেনে রিসিভ করে সে বলল, বাবা, আমি তোমার কাছে যেতে চাই এক্ষুনি। হঠাৎ কি হলো তোর? কেউ কিছু বলেছে? আহা, অনেকদিন তো হলো এখানে এসেছি, তোমায় দেখতে মন চাইছে। তাহলে আমি আসি ঢাকা। সামনের সপ্তাহে যদিও আসার কথা। আহা, তারা আমাকেও একটু দেখতে মন চাচ্ছে, প্লিজ আব্বু। মেয়ের ধীর কণ্ঠ শুনে হামিদ বুঝতে পারল কিছু একটা হয়েছে, কিন্তু সে নিরুপায়। ষোড়শীকে এখন নিয়ে আসা নিরাপদ নয়। তাছাড়া জঘন্য একটা কেসের মধ্যে দিয়ে যাচ্ছে সে। অন্তত সামনের মাস অবধি মেয়েটাকে এসব থেকে দূরে রাখতে হবে। দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর টেস্ট পরীক্ষা তো সামনের মাসে, তখন তো এখানে থাকতেই হবে। এখন জেদ করে না। তার মানে তুমি আমায় দেখতে চাও না, তাই তো আব্বু? আরে তেমন কোনো ব্যাপার না। অবশ্যই ব্যাপার আছে। আমি তোমার কেউ না। থাক, তোমার বাড়িতে যাব না আমি, ভালো থেকো। অভিমানে ফোন কেটে দিল ষোড়শী। তার এখন সবার উপর রাগ হচ্ছে, সবার উপর। সে যদি কোনোভাবে নিজের জীবন থেকে সবাইকে মুছে দিতে পারত। পরক্ষণে ভাবল, এটা তো একটা পচা দোয়া। সে এমনটা চায় না, কিন্তু এখন নিজেকে শান্ত করা প্রয়োজন। ছাদে এসে দরজা আটকে দিল সে। আপাতত সে দোলনায় শুয়ে ঘুমাবে, শান্তির একটা ঘুম ঘুমাবে। ভাইয়া আসবো? আয়াত ল্যাপটপের পানে চোখ রেখে বলল। এত রাতে কি? তীরাকে দেখে মনে হচ্ছে সে কিছু একটা নিয়ে বেশ চিন্তিত, একটু অপ্রস্তুত দেখাচ্ছে। বারংবার নিজের হাত মুঠো করছে। আয়াত জানে মেয়েটা যখন খুব চিন্তিত হয় তখন এরকম করে। এটা তার ছোটবেলা থেকে অভ্যাস। কি হয়েছে? সৌরেশী জি। ও বাড়িতে নেই। সেই অনেকক্ষণ ধরে আমি কল দিচ্ছি, রিসিভ করে না। অন্য কোথাও গিয়েছে জানি না। কিন্তু ডিনারের সময় যে বললি সে অসুস্থ, মিথ্যে কেন বললি? তোমরা বকবে তাই। শব্দ করে ল্যাপটপ বন্ধ করে ফেলল আয়াত। রাগে গা কাঁপছে তার। গম্ভীর সুরে বলল, রুমে যা, আমি দেখছি। ভাইয়া, ওকে যদি না পাওয়া যায়? সেটা আমি বুঝবো তীরা, রুমে যা। প্রায় চিল্লিয়ে বলল আয়াত। তীরা ভয়ে কেঁপে উঠল। শুকনো ঢোক গিলে নিজের রুমে চলে গেল। আয়াত লম্বা শ্বাস ফেলল। সামনে থাকা পানি গ্লাসটা তুলে ঢোক ঢোক করে পানি পান করলো। এখন এত রাতে সে ষোড়শীকে কোথায় খুঁজবে? যদি রৌদ্রবীরের কাছে যায়? ফোনটা নিয়ে দ্রুত সে মল্লিকার নাম্বারে ডায়াল করল। রিসিভ হতে ওপাশ থেকে উচ্চ স্বরে কথা বলতে লাগলো সে। পাশে বাচ্চাটাকে যদিও আয়াদের কান ব্যথা করছে। সৌরিশি কোথায়? কি বলতেছে? সৌরিশি কোথায়? ও আয়াত, আমি কিভাবে জানি সৌরশী কোথায়? আমি কি ওকে আটকে রেখেছি? কেন, কি হয়েছে? আয়াদের কোনো ব্যাখ্যাতে গেল না। ফোন রেখে দিল। এখন দ্রুত মেয়েটাকে খুঁজে বের করা দরকার, অন্তত কিছু হওয়ার আগে। তৎক্ষণাৎ তার সিসিটিভি ফুটেজের কথা মনে হলো। বিকেলের ফুটেজ অন করতে ষোড়শীকে দেখতে পেল সে। কারোর সাথে ফোনে কথা বলছে মেয়েটা। এরপর কাঁদতে কাঁদতে ছাদে উঠে গেল, কিন্তু নামতে দেখা গেল না। আর তখনই দৌড়াতে দৌড়াতে ছাদে গেল। দরজাতে হাত দিতে তা ওপাশ থেকে বন্ধ দেখা গেল। আর জোরে জোরে দরজাতে শব্দ করতে লাগলো। সৌরিশি, সৌরিশি, ওপেন দ্য ডোর।
আমি আজ তোকে শেষ করে ফেলবো। এত টেনশন দেওয়ার লিমিট আছে। কিন্তু অনেকক্ষণ হলো দরজা খুলল না। আয়াদের সন্দেহ হলো মেয়েটা আদতে ভেতরে আছে নাকি। আবার ফিল্মি স্টাইলে তো ছাদ থেকে নামেনি, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে মেয়েটা দরজা খুলল। আলো থালো বেশে, চাঁদের আলো পূর্ণভাবে তার উপর পড়ছে। এই এলোমেলো অবস্থাতে তাকে সহজভাবে এখন পায়রার মতন মনে হচ্ছে। আয়াদ রেগে গেল, ঠাস করে চট দিল। ঘুম ছোটেনি ষোড়শীর। এর মধ্যে চটটা খেয়ে আরো বুঝতে পারল না কি হচ্ছে। চোখের কোণে জমে থাকা জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে, কিন্তু সে সেটা মুছল না। ঠোঁট কামড়ে রাগ চেপে বলল, আপনি একটা অসভ্য আয়াত ভাই, ঘুমাচ্ছিলাম আমি। আয়াদের ভ্রু কুঁচকে গেল, রাগ যেন আরো বাড়ল। এক ঝটকায় মেয়েটার হাত ধরে টেনে নিল নিজের দিকে। ষোড়শী ধাক্কা খেয়ে তার বুকের সাথে লেগে গেল।